কেরানীগঞ্জের লাইটার গ্যাস কারখানায় ভয়াবহ আগুন। এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার। প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় প্রতিষ্ঠান চালানোর অভিযোগ। নিষেধ করছিলাম, অনুনয় বিনিময় করছিলাম যে ভাই এই আবাসিক এলাকা, আপনি এখানে এই ফ্যাক্টরিটা করেন না। বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কারখানা চালিয়ে যাচ্ছে। জ্বালানি তেলের সংকটে দেশজুড়ে ভোগান্তি। পাম্প থেকে পাম্পে ঘুরছেন বাইকাররা। কালোবাজারি ঠেকাতে আইনের বিশেষ প্রয়োগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন 25-এর যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে 8 গ্রামের বাসিন্দাদের সংঘাত। আহত 2 শতাধিক। যৌথ বাহিনীর চেষ্টায় 5 ঘন্টার পর নিয়ন্ত্রণে পরিস্থিতি। রাজশাহী কুষ্টিয়ায় আরও 4 শিশুর প্রাণ গেল হামে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বেশি আক্রান্ত 30 উপজেলায় কাল টিকাদান। 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। 71-এ কর্নেল ওসমানীর নেতৃত্বে হবিগঞ্জে শুরু হয় মুক্তিযুদ্ধের প্রতিরোধ। অবহেলিত সেই ম্যানেজার বাংলো। বিরতিহীন সংবাদ ছাড়া দেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কেরানীগঞ্জের কদমতলীতে একটি লাইটার গ্যাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানায় আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করে স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেরানীগঞ্জ কদমতলীর আমবাগিচা এলাকা। স্থানীয় আকরাম মিয়ার লাইটার গ্যাস কারখানায় হঠাৎ আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে যায় পুরো আবাসিক এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 12টার দিকে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন কারখানার কর্মচারীরা। তবে সেখানে বিভিন্ন কেমিক্যাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। একে একে উদ্ধার হয় 5 জনের মরদেহ। পানি মারছি, কিন্তু আগুনের ভয়াবহতা এত, আমাদের এই পানিতে কোনো কিছু হয় নাই। আরেকবার আগুন লাগছে, আমরা বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কারখানা চালিয়ে যাচ্ছে। এখান থেকে গ্যাসের বোতলগুলো স্টক রাখছে, বিশেষ করে এইগুলাই আরো আগুনটা বৃদ্ধি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গ্যাস জাতীয় দাহ্য পদার্থ আছে, ওইখানে আমরা প্রথমে একটা পাইপের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু একটা পাইপের মাধ্যমে গ্যাস নিয়ন্ত্রণ করা সম্ভব না। পরবর্তীতে আমরা স্থানীয় লোকের সহযোগিতায় আমরা 2টা লাইন দিয়ে মোটামুটি আগুন নিবারণের কাজ করছি। অবৈধ কারখানা, অবৈধ ম্যাস ফ্যাক্টরি, যেখানে হচ্ছে আপনার এটা শুনেছি আমি যে গত বছরেও নাকি এরকম এখানে দুর্ঘটনা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, 5 বছর আগে আবাসিক এলাকার মধ্যেই গড়ে ওঠে কারখানাটি। বিভিন্ন সময় স্থানীয়রা বাধা দিলেও তা ভ্রুক্ষেপ করেনি কারখানা মালিক। গত বছরও সেখানে অগ্নিকাণ্ড হয়, সে সময়ও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কদমতলীতে সহকর্মী রাজীব আহমেদ আছেন। আমরা একটু দেখে আসতে চাই রাজীবের কাছে কি আপডেট আছে। রাজীব, যেমনটি জানলাম আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন একটু উদ্ধার তৎপরতা সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর এই আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা তাও জানতে চাই। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে আমরা যেখানে আছি, এখন হচ্ছে একটি গ্যাস লাইটারের কারখানা ছিল। এখানে আগুনের মূল সূত্রপাত ঘটে। দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায়
3 ঘন্টা আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি যে পুরো কারখানাটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং এখানে যে গ্যাস লাইটার যে উৎপাদন করা হতো বা এই যে এটা গ্যাস লাইটার কারখানা ছিল, এই কারখানাতে আগুনটি লাগে এবং এই এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এই কারখানায় থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ভিতরে আরও কোনো মৃত সংখ্যা আছে কি না সেটাও তারা খুঁজতেছে এবং তারা সম্পূর্ণভাবে তারা তল্লাশি করার পর তারা আসলে জানাবে এখানে কতজন মৃত সংখ্যা পাওয়া যাবে বা কোনো আহত আছে কি না। এবং ফায়ার সার্ভিস থেকে বলছে তারা উদ্ধার কার্যক্রম শেষে তারা আমাদেরকে একটি ব্রিফের মাধ্যমে জানাবে যে আসলে ক্ষয়ক্ষতি কী ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে বা কেন আগুনের এই সূত্রপাত, সেটাও তারা বিষয়টি তারা তদন্ত করে তারা জানাবেন। এবং এখন পর্যন্ত যে অবস্থা যে পরিস্থিতি এখান থেকে তারা বলছেন যে এখানে যে অনিরাপদভাবে যে সরকারি নিয়ম নীতি মেনে তারা এই ধরনের ফ্যাক্টরি পরিচালনা করছেন কিনা সেই বিষয়ে তারা খতিয়ে দেখবেন এবং এরকম একটি আবাসিক এলাকার ভিতরে এরকম একটি লাইটার ফ্যাক্টরি আগুনের এই ঘটনাকে তারা বিষয়টা খতিয়ে দেখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ভিতরে যেই ফ্যাক্টরি ছিল ফ্যাক্টরির ভিতরে সবই মোটামুটি আশপাশের যেই ক্ষয়ক্ষতি হয়েছে সবই পুরো একদম হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কী পরিমাণ হচ্ছে এখন পর্যন্ত জানে। এবং ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে বলছে তারা কিছুক্ষণ পরে আমাদেরকে একটা ব্রিফের কথা রয়েছে এবং সেখান থেকে তারা আজকে বলতে পারবেন যে এখানে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে কয়টি মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু তারা এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেছেন যে ফায়ার সার্ভিসের থেকে যে 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং এমনি দেখতে পাবেন যে এখানে যে গ্যাস লাইটার উৎপাদন করা হতো এবং সেই গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে এরকম আগুন লাগার কথা তারা অনেকে বলছেন এবং আসলে এখন পর্যন্ত তারা আসলে নিশ্চিত না আসলে কিভাবে এই আগুনের সূত্রপাত ঘটে। এবং ফায়ার সার্ভিসের পুরোপুরি হিমশিম খেতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে এই আগুন নিয়ন্ত্রণে, কারণ আশপাশ থেকে পানি সংগ্রহ করা, তারপর যেই একদম শুরু রাস্তা এই রাস্তার ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি আসা থেকে শুরু করে সবই তাদের পুরো একটা বেগ পেতে হয়েছে যে এত শুরুর জায়গার ভিতরে তাদেরকে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করতে হয়েছে, যেখানে যে ফায়ার সার্ভিসের বড় গাড়ি বা কোনো কিছু আসবে সেই পরিস্থিতিও ছিল না। এই সব পরিস্থিতির ভিতরে ফায়ার সার্ভিস খুব দ্রুততার সহিত প্রায় 3 ঘন্টা লেগেছে এই আগুন নিয়ন্ত্রণে এবং এই আগুন নিয়ন্ত্রণে তারা এখন পর্যন্ত তারা ভিতরে কাজ করতেছেন। আমরা যদি দেখাই আপনাকে যে কী পরিস্থিতি, ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত তারা ভিতরে খুঁজতেছে যে আর কোনো মৃতদেহ আছে কি না বা কোনো হতাহতের আর ভিতরে কোনো ঘটনা রয়েছে কিনা এবং এই জিনিসগুলো তারা এখন উদ্ধার চেষ্টা করছে। এবং এছাড়াও কোথায় আগুনের নতুন করে সূত্রপাত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখে তারা কাজ করছেন। এবং তারা আমাদেরকে যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত মনে হয়, আর এখানে আমাদের আরেকজন সহকর্মী ছিলেন, উনি এখানে ছিলেন, ওনার সাথে যদি আমরা একটু কথা বলি যে আসলে উনি কী দেখেছেন বা কী জানতে পারছেন, আপনি কী দেখছেন? এখানে সকাল দুপুর 12:30টার সময় একটা অগ্নিকাণ্ড খবর পেয়েছি। আমরা সাথে সাথে এখানে উপস্থিত হয়েছি, এসে দেখি ধাউ ধাউ করে জ্বলতে হচ্ছে বিভিন্ন দিক থেকে। তবে আমি আপনাকে একটু পিছনে বলতে থাকি, গত 5 বছর ধরে এই কারখানাটা চালু করেছে। যখন চালু করেছে স্থানীয় আবাসিক এলাকার বা স্থানীয় লোকজন তাকে এটা বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু উনি একটু ক্ষমতাধর লোক থেকে এই জিনিসটাকে বাধা দিলে সেটা মানে নাই এবং ওনার ইচ্ছাকৃতভাবে উনি কাজগুলো করেছে। এরপরে গত বছর 1 থেকে 1.5 বছর পর্যন্ত 1.5 বছর আগে এখানে আবার এরকমই স্বাভাবিক আজকে যে দুর্ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ড ঘটেছে, এরকম স্বাভাবিকই একটা দুর্ঘটনা এখানে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটার পরে এখানে বিভিন্ন সময় প্রশাসন বিভিন্ন দিক থেকে এটা আমরাও সেটা নিউজ করেছে, যমুনা টেলিভিশনে নিউজ করেছে। কিন্তু এরপর থেকে যে কোনো কারণে আবার কারখানাটা বন্ধ হওয়ার কথা ছিল, আবার যে কোনো কারখানা চালু হয়েছে এবং চালু হওয়ার পর থেকে আজকে সেই কারখানা আবার দুর্ঘটনা ঘটেছে। যখন দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে এখান থেকে দরজা বন্ধ ছিল, দরজা বন্ধ থাকার পর পিছন
শুনে দরজা থেকে কিছু লোক গেছে, সামনে দরজাটা বন্ধ ছিল, স্থানীয় লোকজন এসে দরজাটা ভাঙার চেষ্টা করছে, ভেঙে কিছু লোক উদ্ধার করেছে এবং হতাহত ঘটনাটা বেশ অনেকে ছিল, কিন্তু এখানে ফায়ার সার্ভিস বা প্রশাসনের দিক থেকে এখানে সহকারী কমিশনার ভূমি তিনি আফতাবউদ্দিন উনি বলেছেন যে এখানে 5 জনের মতো লাশ পাওয়া গেছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া আমাদেরকে এখনো ব্রিফিং করে নাই, যে আমার ফায়ার সার্ভিসে যারা আছেন তারা এখনো আমাদেরকে ব্রিফিং করে নাই। কিন্তু বুঝতে পারি যে বিষয়টা আপনারা বলছেন যে এখানে কিছুদিন পরই যে একটা আগুন লাগার মতো ঘটনা ঘটে এবং তারা আমাদেরকে বলেন যে এরকম আগুন লাগার ঘটনা ঘটে থাকে এবং গত বছরে একই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু কোনো প্রশাসনের টনক নড়েনি এবং তারা বলছেন যে এরকম মাঝে মাঝে এই ধরনের এই যে অনুমোদনহীন বিভিন্ন কারখানার মাধ্যমে বিভিন্ন আগুনের ঘটনা ঘটে থাকে এবং তারা আমাদেরকে এভাবে বলছেন যে সরকারের বা দায়িত্বরতদের যদি কঠোর নজরদারি থাকতো তাহলে এই ধরনের কারখানা বা এই ধরনের ফ্যাক্টরি প্রতিষ্ঠান গড়ে উঠতে পারতো না, এরকমই বলছেন। এখন আমাদের এখানে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কথা বলবেন এবং সার্বিক বিষয় নিয়ে আসলে কি অবস্থা বা এবং তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি ধরনের ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে জানাবেন এবং শেষ পর্যন্ত কতটি মৃতদেহ পাওয়া গেছে এরকম তারা আমাদেরকে এখন কিছুক্ষণের মধ্যে ব্রিফ করে জানাবেন। এই ছিল এই অবস্থার এই পরিপ্রেক্ষিতে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজীব, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে এবং ব্রিফিংটি হওয়া মাত্রই আবার আপনার মাধ্যমে দর্শকদেরকে আপডেটেড তথ্য জানিয়ে দিব। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কাটছেই না, একটু তেলের জন্য ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে আরেক পাম্পে, তবুও চাহিদা মতো তেল মিলছে না। এতে করে বেশ ক্ষুব্ধ গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম পাম্প কর্তৃপক্ষ। আর তেলের কালোবাজারি ঠেকাতে আইনের বিশেষ ক্ষমতা প্রয়োগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রতিদিনই পাম্পগুলোতে দীর্ঘ লাইন। যাদের পেশাগত কাজ মোটরসাইকেল নির্ভর তারা পড়েছেন সবচেয়ে বিপাকে। সংকটের কারণে দেশের বিভিন্ন জেলায় আজও তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। চাহিদার তুলনায় কম সরবরাহের কারণে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ। এমন অবস্থায় চরম ভোগান্তিতে যানবাহন চালকেরা। সবগুলা পাম্পে যদি মানুষের চাহিদা মতন তেল দিত তাহলে মনে হয় না এই তেলের সংকটটা থাকতো। এখন আমরা এই দাঁড় হয়ে আছি 2 ঘন্টা থেকে সিরিয়ালে, তেল নিচ্ছি 200 টাকা। তেল নিতে আসলে আমাদের প্রায় 3 ঘন্টা মিনিমাম সময় লাগতেছে, যে আমাদের চাকরিজীবী যারা আছি আমরা অফিস বাদ দিয়ে তো তেল নেওয়া যায় না। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমেনি। সবগুলো ফিলিং স্টেশনে লম্বা লাইন, বাইকারদের ভিড়ই বেশি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। 200 টাকার তেলের জন্য 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়া থাকা লাগতেছে। অকটেন বাংলাদেশে উৎপাদিত হয়, বাংলাদেশের অকটেন দিতে এত কেন হয়, গড়িমসি হয়, পেট্রোলের না হয় সমস্যা হতে পারে। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। সবার যা দিচ্ছে যে সিস্টেম সরকারি, সেই সিস্টেমে আমাদের সিস্টেমের বাইরে কেউ যেতে পারবো না। সরকারের নিয়ম মানিত আমাদের চলতে হবে। ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন 25-এর যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আমরা সেই কারণে আমরা জ্বালানি তেলের সরবরাহ এবং সংকটের খবর জানতে জামালপুরে যাচ্ছি। সহকর্মী সাগর ফরাজি অপেক্ষা করছেন আমাদের জন্য। সারা দেশে যে অবস্থা দেখছি সাগর, যে গ্রাহকরা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছে না, সেই হিসেবে জামালপুরের চিত্র আমাদেরকে জানাবেন। পাম্পগুলোতে জ্বালানির সরবরাহের কি অবস্থা? দেখুন বৃষ্টি, আমরা বেশ কয়েকদিন যাবতই এই জ্বালানি তেলের সংকট সমস্যা এবং কি যারা ভুক্তা রয়েছে তাদের কথাগুলো জানাচ্ছিলাম। তো আজকে আমি রয়েছি জামালপুর শহরের একটি পাম্পে। এই পাম্পটি গত 2 দিন থেকে এখানে তেল নেই, অর্থাৎ এই কারণেই এই পাম্পটি বন্ধ হয়ে আছে, এখানে জটলা নেই। তবে আজকে আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি জামালপুরের যে 17টি যে ফিলিং স্টেশন রয়েছে এর মধ্যে হাতে গোনা 2-3টিতে তেল বিতরণ করা হচ্ছে। তো সে কারণে এই যে পাম্পগুলোর আলাদাভাবে যে পাম্পগুলো বন্ধ হয়ে আছে, এগুলোর যে জটলা সেগুলো
বাড়তে গিয়ে কিন্তু পড়ছে। এক কথায় পাম্পগুলোতে মোটরসাইকেলের যে ভিড় সেটা কিন্তু আমরা কমার কোনো নাম দেখছি না। আমরা দেখছি যে রাত থেকে সকাল অবধি কিন্তু এই জটলা থেকে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এরকম আরও কয়েকটি পাম্পে হচ্ছে মূলত আজকে এরকম বন্ধ হয়ে আছে তেল বিপণন, অর্থাৎ তেল না থাকলে তো তেল দেওয়ার কোনো উপায় নেই। তো সে কারণে কিন্তু পাম্পের যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু অলস সময় পার করছে। তো সব মিলে যদি বলতে চাই জামালপুরের যে সার্বিক চিত্র, যে এই যে এত গেল পেট্রোল ও অক্টেনের কথা, পাশাপাশি যে ডিজেল, প্রান্তিক পর্যায়ে কিন্তু ডিজেলের যে একটি সংকট সেটা কিন্তু আমরা বারংবারই লক্ষ্য করছি। সেটি সমাধানে প্রশাসন নানাভাবে উদ্যোগ নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি, ধন্যবাদ সাগর। সরকারিভাবে জ্বালানি তেলের দাম না বাড়লেও সংকটের কারণে চড়া মূল্যে ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন শরীয়তপুরের জেলেরা। এতে করে খরচ বাড়ছে, আয় কমছে। অনেকে আবার তেল না পেয়ে মাছ ধরা বন্ধ রাখছেন। সিন্ডিকেটকে দুষছেন তারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। শরীয়তপুরের গোসাইরহাটের কোদালপুরের জেলে আমির হোসেন জীবিকার তাগিদে পদ্মায় নেমেছেন মাছ শিকারে। 6 জনের দল নিয়ে প্রতিদিন নদীতে নামলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এর মধ্যেই নতুন করে বাড়তি চাপ জ্বালানি তেলের সংকট। আমরা 6 জন মানুষ এই নৌকায় বসবাস করি বা মাছ ধরি। আগে 105 টাকা কেজি তেল কিনতাম, এখন 150 টাকা কেজি বা 160 টাকা কেজি তেল কিনি। সরকারি দামে পরিবর্তন না এলেও খুচরা বাজারে লিটার প্রতি ডিজেলে বাড়তি 30 থেকে 40 টাকা গুনতে হচ্ছে জেলেদের। ফলে প্রতিদিনের খরচ বাড়ছে অন্তত 2000 টাকা। তাও অনেক সময় মিলছে না পর্যাপ্ত তেল, বন্ধ রাখতে হচ্ছে নৌকা। অভিযোগ সিন্ডিকেটের কারণেই বাড়তি দামে কিনতে হচ্ছে ডিজেল। দৈনিক আমাকে 25 লিটার 20 লিটার তেল আমাকে অলরেডি জায়গা, তবে এই 25 লিটার বা 20 লিটার তেল দিয়া আমরা জাল ভাইয়া প্রতিদিন আমরা ঋণ হয়ে যাই। খবরে হয়নি সরকারের তেলের দাম, বাংলাদেশের তেল না থাকলেও তেলের দাম বাড়ানো হবে না। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে বেশি দামে কিনে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। 14-15 দিন ধরে আমরা মাল পাইতেছি না। প্রায় 2 সপ্তাহের উপরে টাকা দিচ্ছি, এই পর্যন্ত মাল আমরা আনতে পারতেছি না। আমার 400 লিটার পথে তেল লাগতো, আমি চাহিদা অনুযায়ী তেল পাইতেছি না। আমি বাইরের থেকে বেশি দাম দিয়ে কিনে আনি, স্বাভাবিক একটু বেশি। তবে সিন্ডিকেট ভেঙে তেলের সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ব্যাপারটা আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে ওনারা মূলত পাম্প থেকে তেল নেয় না, তারা যেটা নেয় সেটা হলো পার্শ্ববর্তী নদীর পার্শ্ববর্তী যে খুচরা বিক্রেতা তাদের কাছ থেকে নেয়। তো এই সংখ্যাটুকু আমাদের আসলে নিরূপণ করা দরকার যে কারা সেই বিক্রেতা এবং ওই বিক্রেতা আসলে কোন সোর্স থেকে তেলটা আনে। সেটা জানার জন্য আমি গতকালকেই মৎস্য কর্মকর্তাকে বলেছি যে ওনারা এটা অনুসন্ধান করে দেখবে। তেলের সংকট দ্রুত সমাধান না হলে বিপর্যয়ে পড়বে জেলার প্রায় 33,000 জেলে পরিবার। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। কেরানীগঞ্জের কদমতলীতে যেই ঘটনা ঘটেছে, লাইটার গ্যাস কারখানায় বিস্ফোরণের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা শেষে এখন ব্রিফ করছেন ফায়ার সার্ভিস। আমরা সরাসরি শুনবো। কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এগুলোর দিক নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এই কারখানাটি থেকে ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন ছিল? আপনি বললেন এই গ্যাস লাইটার দাহ জাতীয় 1 বছর আগেও তো এখানে ঘটনা ঘটেছে। এই ফ্যাক্টরিতে অবশ্য কোনো ঘটনা ঘটে নাই, অন্য জায়গায় ঘটেছে, এর পার্শ্ববর্তী ঘটেছে। তো আমরা যতটুকু জেনেছি এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। আচ্ছা, যারা এই যে মরদেহ উদ্ধার করা হলো 5টি, তাদের শনাক্ত করা গেছে কিনা? শনাক্ত না করা গেলে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে কিনা? আপনারা জানেন আমরা রেস্কিউ করে থাকি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নি নির্বাপন করি, রেস্কিউ করি। আমরা যখনই কোনো ডেড বডি রিকভারি বা রেস্কিউ করে আমাদের কাজ হলো পুলিশের কাছে হস্তান্তর করা। তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া সেটা পুলিশি প্রক্রিয়া, পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এরকম কোনো চান্স এখন নাই, এখনো পর্যন্ত আমরা মিসিং এর কেউ আমাদের কাছে কোনো দাবি করে নাই। তারপরেও আমরা আমাদের যে কাজটা সেটা আমরা করতেছি, আমরা সার্চ করতেছি। না, এরকম এখন ডেড বডি আসলে যখন পুরো বডি যখন পুড়ে যায় তখন আসলে বডি চিহ্নিত করা খুব কঠিন, এটা কি শিশু না প্রাপ্তবয়স্ক। আগুনে পুড়ে বডি একদম ছোট হয়ে যায়। তো এখানেও একই অবস্থা, এটা আসলে পোস্টমর্টম যখন হবে হাসপাতালে তখন তারা বলতে পারে। যে 5 জন এর মধ্যে নারী রয়েছে কিনা বা পুরুষ শনাক্ত? এর মধ্যে নারী আছে, মহিলা আছে, এটা বলা মুশকিল আসলে। এখানে নারী পুরুষ সবাই মিলেই কাজ করতো, তো থাকতে পারে।
মানে মরদেহগুলোর মধ্যে নারী পুরুষ শনাক্ত করা যায়নি? শনাক্ত করা যায়নি, আমরা এটা শনাক্ত করতে পারিনি। ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের সংঘর্ষে ৮ গ্রামের ২ শতাধিক বাসিন্দা আহত হয়েছে। বেশ কয়েকটি দোকানপাট লুটপাটের ঘটনাও ঘটেছে। খবর পেয়ে প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী, আর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে প্রথমে বিবাদ, এরপর তুমুল সংঘর্ষ। মারামারিতে অংশ নিতে দেশীয় অস্ত্র নিয়ে কেউ দাঁড়িয়েছে সড়কে, কেউ অবস্থান নিয়েছে বাড়ির ছাদে। যে খেলার আনন্দ ছড়িয়ে দেওয়ার কথা ফরিদপুরের ভাঙার অলিতে গলিতে, সেই ফুটবল টুর্নামেন্টের মাইকিং নিয়েই শুরু হয় বিরোধ। স্থানীয়রা জানায় সংঘাতে জড়ায় মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা, সিঙ্গারিয়া সহ ৮ গ্রামের মানুষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। টানা ৫ ঘন্টা ধরে চলে সংঘর্ষ। লুট করা হয় অর্ধশতাধিক দোকানপাটের মালামাল। পাবলিক পারপাসে না, দুইটা মুই লাগতেছে, পাবলিকের ভিতরে যে ঢুকে যে ফিরাবে এমন কোনো সিস্টেম নাই। মাঝিকান্দা, খাপুরিয়া, সিঙ্গারিয়া পুরো ৩ গ্রামে আর মুনসুরাবাদ এক। আমি প্রশাসন এবং এমপি মহোদয়ের কাছে চাইতেছি যে এরকম সহিংসতা যাতে না হোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় যৌথ বাহিনী। প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এ সময় আহত হন কয়েকজন পুলিশ সদস্য। সবাইকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এখন পর্যন্ত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ জন রোগী এসেছেন। এর মধ্যে আমরা ১৮ জনকে ভর্তি রেখেছি। ৫ জনের অবস্থা গুরুতর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো পরিস্থিতি শান্ত আছে। আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করতেছি বা পরিস্থিতি কি করে নিয়ন্ত্রণে আনা যায় সেভাবে আমাদের তৎপরতা অব্যাহত। এর আগে শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করে ৪ গ্রামের কয়েকজন যুবক। এ সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সাথে পূর্বশত্রুতার জেরে খাপুরা গ্রামের জাহিদ এবং আজিমের কথা কাটাকাটি এবং মারামারি হয়। এরই জেরে মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের কয়েকজন। পরে অন্য গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে পাল্টা হামলা চালায়। গতকালের সংঘাতে আহত হয় উভয় পক্ষের ৪০ জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ এবং কুষ্টিয়ায় ১ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২৫ শিশু ভর্তি হয়েছে। হাসপাতালটিতে ১৪৯ জন শিশু ভর্তি রয়েছে। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ২৪ জন ভর্তি হয়েছে। মোট চিকিৎসাধীন ৬৭ জন। রংপুর মেডিকেলে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ১২ জন ভর্তি হয়েছে। হামের প্রকোপে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। আর এমন পরিস্থিতিতে কাল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। হামের খবর জানবো আরও। চাঁপাইনবাবগঞ্জে কি অবস্থা সেটি জানবার জন্য সহকর্মী মনোয়ার হোসেন জুয়েলের কাছে যাচ্ছি। জুয়েল, হাম আক্রান্ত নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়েছে কিনা এবং আক্রান্তদের চিকিৎসা সেবা সম্পর্কেও একটু জানাবেন আমাদের। বৃষ্টি, চাঁপাইনবাবগঞ্জে আজকে নতুন করে আরও ১৫ জন হাম আক্রান্ত শিশু চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালে ৫৫ জন রোগী হাম আক্রান্ত অবস্থান করছেন। আমরা যদি একটু দেখাই আপনাকে, সেটি হচ্ছে যে হাসপাতালের করিডোর থেকে শুরু করে সিঁড়ি সব জায়গাতে কিন্তু রোগীর ভিড় রয়েছে এবং প্রতিনিয়তই কিন্তু হাম রোগী আসছে এবং তারা আক্রান্ত হচ্ছে। এখনও বলা যেতে পারে যে চাঁপাইনবাবগঞ্জেও গোটা বাংলাদেশের অন্যান্য স্থানের হটস্পট, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এবং ভোলাহাট, এই ৩টি উপজেলায় প্রকোপটা বেশি দেখা দিয়েছে। এখন পর্যন্ত কিন্তু রোগীরা যে ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে সেটি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে এই নিয়ে আগামীকাল থেকে টিকাদান কর্মসূচি চালু হবে, সেই ক্ষেত্রে এখন পরবর্তী পরিস্থিতিটা বোঝা যাবে। কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু কোনোভাবেই কমেনি, দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে যদি চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের মোট রোগীর কথা আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছিলেন ৭০০-র অধিক বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয় নিয়ে আক্রান্ত রোগীরা কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ক্ষেত্রে যদি ৭০০ রোগী ভর্তি থাকে, অন অ্যাভারেজ কিন্তু এই জিনিসটা প্রতিদিনই প্রায় ৬০০ থেকে ৭০০-র মধ্যে থাকছে। সেই ক্ষেত্রে জনবল এবং চিকিৎসক সংকট
সংকটের কারণে এবং অবকাঠামোজনিত কারণে কিন্তু এখানে চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে হামাক্রান্ত রোগীরা যে ধরনের চিকিৎসা সেবা পাওয়ার কথা চিকিৎসক বা যে নার্স স্টাফ রয়েছেন তাদের স্বল্পতার কারণে কিন্তু সেই জিনিসটা ভোগান্তির মধ্যে রয়েছেন। তারা কিন্তু সেই কারণে কিন্তু এখন পর্যন্ত বলা যেতে পারে যে এই হাসপাতালে চিকিৎসা সেবার ক্ষেত্রে সাধারণ রোগী চিকিৎসক সবাইকে ভোগান্তির মধ্যে রয়েছে। নিরবিচ্ছিন্ন যে চিকিৎসা সেবা সেটা বিঘ্নিত ঘটছে। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের হামের রোগী যারা শিশুরা বিশেষ করে আক্রান্ত, অনেকেই কিন্তু বড়রাও কিন্তু আক্রান্ত হয়ে কিন্তু অনেকেই কিন্তু এখানে ভর্তি হচ্ছে, যার কারণে চাঁপাইনবাবগঞ্জে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এটি কিন্তু এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এটা এখনো বলা মুশকিল যে এই পরিস্থিতি কখন উত্তরণ ঘটবে। দৃষ্টি শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ জুয়েল। কাল সকাল 9টা থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার। প্রথম দফায় বেশি ঝুঁকিতে থাকা 18 জেলার 30টি উপজেলায় টিকা দেওয়া হবে। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। দুপুরে সচিবালয়ে টিকাদানের কার্যক্রমের প্রস্তুতি নিয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি 6 মাস থেকে 59 মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকা দান করব। 1971 সালের উত্তাল এপ্রিল, চারদিকে তখন অনিশ্চয়তার অন্ধকার। সে সময় নীরবে গড়ে উঠছিল সশস্ত্র প্রতিরোধের ভিত। হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলো হয়ে ওঠে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানেই দেশপ্রেমে উদ্বুদ্ধ বিদ্রোহী সেনা কর্মকর্তারা একত্রিত হন, রচনা করেন সংগঠিত প্রতিরোধের রূপরেখা। অথচ সংরক্ষণের অভাবে ইতিহাসের সেই গৌরবময় সাক্ষ্য আজ হারিয়ে যাওয়ার পথে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলো। 71 এপ্রিলে চারদিকে যখন অনিশ্চয়তা, চলছে পাক বাহিনীর নির্মমতা, ঠিক সে সময় এই বাংলায় রচিত হয়েছিল মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের এই দিনেই মেজর জিয়াউর রহমান সহ দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তৎকালীন কর্নেল এমএজি ওসমানী। বৈঠকে গোটা দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ চালিয়ে যাওয়ার রণকৌশল নির্ধারিত হয়। বৈঠক শেষে কর্নেল ওসমানী নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে প্রতিরোধ যুদ্ধের সূচনার প্রতীকী ঘোষণা দেন। পরিকল্পনা ছিল ম্যানেজার বাংলো থেকেই 10 এপ্রিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করার, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। যুদ্ধটা একটা শৃঙ্খলাবদ্ধ একটা কর্মকাণ্ড, হ্যাঁ, চেইন অফ কমান্ড সৃষ্টি করার জন্য তারা এইখানে বসেন 4 এপ্রিল তারিখে। বিশেষরা তারা সারা বাংলাদেশটাকে, তখনকার পূর্ব পাকিস্তান বাংলাদেশটাকে প্রথম চারটা সেক্টরে ভাগ করে। তেলিয়াপাড়ায় প্রথম মুক্তিযুদ্ধের বৈঠকটি হয় 4 এপ্রিল এবং সেই মিটিংয়ে জিয়াউর রহমান সাহেব প্রথম বক্তব্য রাখেন যে একটি আমরেলা সরকারের মাধ্যমে আমরা সারা বিশ্ববাসীকে জানান দিতে হবে এবং এই যুদ্ধের জিয়াউর রহমান সাহেব প্রস্তাব করেন এই যুদ্ধের সর্বাধিনায়ক হবেন কর্নেল ওসমানী সাহেব। দেশ স্বাধীন হবার পর 1975 সালে বাংলোয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বুলেট আকৃতির স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তবে ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানটি আজও অবহেলিত। নেই পর্যাপ্ত সংরক্ষণ এবং যথাযথ পরিচর্যা। কয়েকবার মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধের প্রথম স্মৃতি বিজড়িত স্থান, সে জায়গাটাই আমরা সংরক্ষণ করতে পারিনি। আসলে আমাদের এখানে একটা খুব কষ্ট বিরাজ করছে আমাদের ভিতর। যে সরকার দাবি করতো যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, সেই সরকারের প্রধান যারা ছিল তাদের কোনো অস্তিত্ব এখানে নাই, যেই কারণে বারবার ওই ফাইলটা ঘুরে যাচ্ছে। কর্নেল ওসমানী সাহেব উনি সর্বপ্রথম ওনার পিস্তল থেকে গুলি ছুড়ে বলেছিলেন এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ। শুধু একমাত্র জিয়াউর রহমান সাহেবের নাম মুছে ফেলার জন্য বিগত 17 বছর অনেক চেষ্টা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার গুরুত্ব বিবেচনায় জায়গাটি সংরক্ষণে সরকার দ্রুত উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।